আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম রিপন। সাইফুল, ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানাবেন। ইশিকা, বেলা 10:30টায় আজকের এই ঐকমত্য কমিশনের বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন এবং এর পাশাপাশি যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো রয়েছে সেই সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তারা কিন্তু ইতিমধ্যেই এই বৈঠকে অংশ নিয়েছেন এবং আজকের বৈঠকটিতে মূলত বিগত কয়েকদিনের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো হয়নি সেই অনালোচিত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে এবং পাশাপাশি কিছু কিছু বিষয় যেমন ঐকমত্যের কাছাকাছি রয়েছে কিংবা নীতিগতভাবে যেসব বিষয়ে ঐকমত্যের জায়গা তৈরি হয়েছে সেই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে বিস্তারিত আলোচনা হবে। আমরা যেমনটি শুনেছি যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে যেই আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনা কিন্তু এখনো অসম্পন্ন রয়েছে। এছাড়া সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থায় কিভাবে নারী সংরক্ষিত আসনের নারীদের যেই আসন বন্টন সেটি কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে যদিও সবাই এই যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া পরিবর্তনের পক্ষে তারা মত দিলেও কোন প্রক্রিয়ায় সেই নিয়োগ হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সেই সব বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া আলোচনার বাইরে যেগুলো দেখা গেছে যে দিনের কার্যতালিকায় ছিল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা সেই আলোচনাগুলো এখনো শুরুই করা যায়নি, এমন আলোচনাগুলোও কিন্তু আজকে হবে। তার মধ্যে যেমন সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি, নির্বাচনী সীমানা নির্ধারণী সহ জেলা কাউন্সিল গঠন বিভিন্ন বিষয়ে কিন্তু বিস্তারিত এখনো আলোচনা সম্পন্ন হয়নি। এই আলোচনাগুলোও কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকটি এখন শুরু হয়েছে সেই বৈঠকের প্রথমে যেই বিষয়গুলো গুরুত্ব অনুসারে এই বৈঠকে আলোচনায় প্রাধান্য পাবে এবং আমরা যতটুকু জানি যে বিগত দিনগুলোতে আমরা যতটুকু দেখে এসেছি যে দুপুরের যে মধ্যাহ্ন বিরতি সেই মধ্যাহ্ন বিরতিতে আলোচনার যে বিষয়বস্তু এবং ঐকমত্যের জায়গায় কে কোন পর্যায় পর্যন্ত তারা তাদের রাজনৈতিক দলগুলো মতামত দিল এবং কোন পর্যায় পর্যন্ত তারা ঐকমত্যে পৌঁছালো সেই বিষয়গুলো কিন্তু একটু কিছুটা ইঙ্গিত পাওয়া যায় এবং আমরা আজকেও আশা করছি যে দুপুরের মধ্যাহ্ন ভোজের মধ্যে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং নীতিগত একমতের কোনো জায়গা থাকলে কিংবা দ্বিমতের জায়গাগুলো কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধি রয়েছে তাদের কাছ থেকে জানতে পারবো এবং আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলো আমন্ত্রিত রয়েছে এই নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু এই বৈঠকে ইতিমধ্যেই অংশ নিয়েছেন। এখনো বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল এখনো বৈঠকে এসে পৌঁছানি। আমরা যতটুকু জানি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আজকের এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছেন এবং শুরু থেকেই তিনি নিয়মিত এই বৈঠকটিতে অংশগ্রহণ করছেন এবং আজকের যেই বিষয়টি যে এনসিসি সহ রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া সহ বিভিন্ন যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইশিকা। সাইফুল, অনেক ধন্যবাদ আপনাকে। ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের নামে মামলার আবেদন জমা দেওয়ার জন্য ইসিতে যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মামলার আবেদন করেছেন কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন সচিবালয়ের এখানে, এবং ইতিমধ্যে কিন্তু সকাল 10টার দিকে আসলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান সহ 5 প্রতিনিধি দল কিন্তু এখানে হচ্ছে নির্বাচন কমিশনে আসেন, এবং এখানে কিন্তু প্রধান কমিশনার বরাবর কিন্তু তারা হচ্ছে গিয়ে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হচ্ছে গিয়ে প্রধান আসামি করে এবং 3 সাবেক নির্বাচন কমিশনার সহ হচ্ছে গিয়ে 19 জনকে কিন্তু অজ্ঞাতনামা আর হচ্ছে গিয়ে এবং আরও অনেককে কিন্তু অজ্ঞাতনামা করে কিন্তু তারা হচ্ছে গিয়ে একটি মামলা আর হচ্ছে গিয়ে করে অভিযোগপত্র জমা দেয় সিএসি বরাবর, এবং ইসি বরাবর হচ্ছে গিয়ে তারা আবেদনপত্রটি জমা দেয়। এছাড়া তারা যেটি বলে যে ব্রিফিং করে তারা বলে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় হচ্ছে গিয়ে দশম, একাদশ এবং দ্বাদশ যে 3টি নির্বাচন হয়েছিল, তো সেই 3টি নির্বাচনে আসলে দিনের ভোট রাতে করার অভিযোগ এবং ভোট কারচুপির যে ব্যাপারগুলি রয়েছে, তো সেই সবগুলি মিলিয়ে হচ্ছে গিয়ে আপনার ভোট কারচুপি মিলিয়ে সব কিছু ব্যাপারে আসলে তারা বলেছে যে আনফেয়ার ইলেকশন হয়েছে, এবং তার ফ্রি ফেয়ার যে ইলেকশনের কথা স্বৈরাচারী সরকারের সময় যে হচ্ছে গিয়ে প্রধান নির্বাচন যে কমিশনারগুলো ছিলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনগুলো, তারা কিন্তু আসলে তাদের দায়িত্ব সেভাবে পালন করেনি, এবং তারা কিন্তু আসলে সরকারের নির্দেশেই তারা হচ্ছে গিয়ে বিগত সরকার নির্দেশের ধারাবাহিকতায় কিন্তু 3টা নির্বাচনে কিন্তু তারা আসলে আনফেয়ার নির্বাচন হচ্ছে গিয়ে করে, তারা ফ্রি ফেয়ার নির্বাচন করে না। সেই সকল অভিযোগ নিয়ে কিন্তু আসলে তারা আজকে সকালে হচ্ছে বিএনপি নির্বাহী কমিটির সদস্য যে সালাউদ্দিন খান, উনি কিন্তু এসেছেন, এবং তার সাথে 5 জন প্রতিনিধি দল এসেছেন, এবং তারা কিন্তু এখানে অভিযোগপত্র হচ্ছে গিয়ে জমা দেন, এবং পরবর্তীতে তারা যেটা বললেন যে তারা আসলে হচ্ছে শেরেবাংলা নগর থানায় আসলে তারা হচ্ছে গিয়ে যাবে, এবং সেখানে একটি অভিযোগপত্র দায়ের করে তারা মামলা করবেন, এবং তারা চান যে এই মামলায় যেন হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে দোষী, যাদেরকে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ হচ্ছে গিয়ে সাবেক 3 কমিশনার এবং 3 কমিশনার সহ যে 19 জনের নামে যে হচ্ছে গিয়ে মামলাটা তারা করবেন, সেটাতে তারা যেন সুষ্ঠু বিচার পায় সেই আশায় হচ্ছে গিয়ে তারা করেন, এবং আইনগত ব্যবস্থা যেন নেওয়া হয় নির্বাচন কমিশন ভবন থেকে তাদের বিরুদ্ধে, সেই কথাও কিন্তু তারা হচ্ছে গিয়ে উল্লেখ করেন। তো এই ছিল হচ্ছে গিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে। সিপিডির বাজেট ডায়ালগে কথা বলছেন নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তথ্য সংগ্রহ কিংবা যাচাই বাছাই এগুলি করতে পারে, এখানে একটা উদ্বেগ রয়ে যায় যে এখানে কি ক্ষমতার অপব্যবহার হয় কিনা, এবং আমরা জানি যে আমাদের রাজস্ব আহরণ কম, এবং আমাদের যে কর জালটা সেটাও অনেক কম। অনেকেই যোগ্য হওয়ার পরে থ্রেশহোল্ড লেভেলের উপরে থাকার পরেও করের আওতায় আসতে চায় না। এটা হয়তো দিতে চায় অনেকে, কিন্তু একটা হ্যারাসমেন্ট, ঝামেলা ইত্যাদির কারণে কিন্তু অনেকে উৎসাহিত হয় না। আমরা তো চাই যে যত ঝামেলা মুক্তভাবে, হয়রানি মুক্তভাবে মানুষ যাতে কর দিতে পারে, তাহলে তারা আরো বেশি উৎসাহিত হবে। তো সেটা করার পরিবর্তে যদি আরো নতুন করে কোনো হয়রানির মতো কোনো প্রস্তাব দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা ইতিবাচক কোনো ফলাফল আনবে না। তো আমি সবশেষে শেষ করতে চাই 2-1টা কথা বলে, যে আমরা দেখতে পেলাম যে এই বাজেটটা গত অর্থ বছরের বাজেটের চাইতে আকারে ছোট, খুব একটা যে ছোট সেটা না, এবং ছোটটা এই কারণে করা হয়েছে যে একটা বিষয় হচ্ছে যে একদিকে মূল্যস্ফীতির চাপ বেশি, অন্যদিকে আমাদের আসলে অর্থ তেমন নাই। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাজেটের মধ্যে অনেক উদ্দেশ্য, ভালো ভালো উদ্দেশ্যের কথা বলা হয়েছে। একটা বলা হচ্ছে যে উন্নয়নের ওভারঅল সামগ্রিক উন্নয়ন, এটার দিকে নজর দেওয়া হবে, শুধুমাত্র প্রবৃদ্ধি ভার্সাস উন্নয়ন, এটার দিকে অর্থাৎ উন্নয়নের দিকে লক্ষ্য করা হবে, এবং জনগণের উপরে
আসলে জনগণের উপরেই গুরুত্ব দেওয়া হবে। অবকাঠামো একটা যে আমরা অতীতে দেখেছি, অতীতের সরকারের সময়ে যে অবকাঠামো উন্নয়নের দিকে, অবকাঠামোতে বিনিয়োগের দিকে বেশি নজর, সেখানে মানুষের কতখানি উন্নয়ন হলো সেটার চাইতে। তো সেখানে এইটা খুব ভালো একটা যে অবকাঠামোর পরিবর্তে মানুষের উপরে জোর দেওয়া হয়েছে ফোকাসটা। কিন্তু আমরা সেগুলো বাজেটের মধ্যে, বাজেটীয় পদক্ষেপ, বাজেট বরাদ্দ ইত্যাদির মাধ্যমে সেই কমিটমেন্টটার প্রতিফলনটা খুব একটা দেখতে পাইনি। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকগুলো পদক্ষেপ করের জন্য নেওয়া হয়েছে, কর রেহাই দেওয়ার জন্য কর কমানো হয়েছে এবং কোনো কোনো খাতে কোনো প্রণোদনা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে, বিভিন্ন খাতে উৎসাহ দেওয়া হয়েছে এবং কিছু হার্মফুল ক্ষতিকর খাত সেই রকম কিংবা অপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সেরকম অনেক পণ্যের উপরে কর বসিয়ে সেগুলোকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা করা হয়েছে, যেটা কিনা খুবই এইটাই হওয়া উচিত, লজিক্যাল, সেটা যুক্তিযুক্ত। কিন্তু যেগুলো আমাদের যে চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বিনিয়োগ হচ্ছে না, ব্যবসার উপরে যে খরচ বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষকে একটা রিলিফ দেওয়া, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পদক্ষেপগুলো হয়নি। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, মামলা এবং আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ইশিকা, এর আগের লাইভে আমি আপনাকে বলেছিলাম যে চানখারপুলের যে 6 জনকে হত্যার ঘটনা জুলাই আগস্টে, সেখানে হচ্ছে 4 জন যে পুলিশের সাবেক কর্মকর্তা ইমাজ হোসেন এবং আরশাদ হোসেন, কনস্টেবল সুজন সহ নাসিরুল ইসলাম, এই 4 জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আজকে একটু পরেই হচ্ছে শুনানি শুরু হবে। এবং সেই সাথে যদি জানিয়ে দিতে চাই যে এর আগের শুনানিতে কিন্তু পলাতক 4 আসামি নামে হচ্ছে এই 2টি দৈনিক পত্রিকায় আসলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তারা যাতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়, কিন্তু আজকে কিন্তু তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়নি এবং একটু পরে যখন শুনানি শুরু হবে তাদের পক্ষে আসলে স্টেট ডিফেন্সের আজকে নির্দেশনা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হচ্ছে দেওয়া হবে যে তারা যে পলাতক সের বিষয়ে আসলে তারা যে আজকে হাজির হয়নি তাদের বিরুদ্ধে আসলে কি করা যায়। এবং সেই সাথে হচ্ছে আরেকটি যেটি বিষয় যদি জানিয়ে দিতে চাই যে আজকে আসামি পক্ষের আইনজীবীরাও এসেছেন এবং এখনই একটু আগে কিন্তু প্রসিকিউশন যে আছে তারাও কিন্তু আদালতে চলে গিয়েছেন এবং একটু পরেই শুনানি শুরু হবে। এবং শুনানিতে হচ্ছে আমরা যেটি দেখতে পাই যে হচ্ছে শুনানিতে কিন্তু ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের যে কথা হয় সেখানের মধ্যে কিন্তু আসলে বিভিন্ন ধরনের তথ্য আসলে উঠে আসে। তো এর আগে সেটির হচ্ছে 3 জুনও হচ্ছে যেহেতু এর আগে শুনানি ছিল সেদিনও কিন্তু নতুন নতুন তথ্য আসলে আমাদের কাছে এসেছিল এবং আজকেও আসলে নতুন কোনো তথ্য আসলে আসতে পারে। এবং সেই সাথে যে আজকে যে 4 পলাতক আসামি তারা যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও আসলে আজকে হাজির হননি, তাদের বিষয়ে আসলে কি করা যায় সেটি নিয়ে আসলে ট্রাইব্যুনাল আজকে সিদ্ধান্ত দেবে। তো এখনই হচ্ছে শুনানি শুরু হবে এবং শুনানির পর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তারা হচ্ছে আমাদেরকে ব্রিফ করবে এবং তার পরবর্তীতে আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে পরবর্তী সিদ্ধান্ত আসলে কি নেওয়া হয়। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা, মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে ট্রলারে করে প্রতিদিন কয়েক হাজার মানুষ ঢাকা ও চাঁদপুরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন, অথচ সেখানে থাকে না কোনো লাইফ জ্যাকেট। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, ঝুঁকিপূর্ণ এই নৌযাত্রা নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, জানাবেন। ধন্যবাদ ইশিকা, আপনি যেমনটি বলছিলেন মুন্সিগঞ্জ থেকে কিন্তু ঢাকার যেই লঞ্চগুলি রয়েছে সেই লঞ্চগুলি কিন্তু সকল লঞ্চ কিন্তু আসলে এই লঞ্চ ঘাটে নোঙর করে না। নোঙর না করার কারণেই কিন্তু এই নৌ রুটে কিন্তু আপনার যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ট্রলারে করে আসলে চলন্ত লঞ্চে ওঠে, এতে করে জীবনের ঝুঁকি থাকে। এবং এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তারা কিন্তু এখানে কোনো লাইফ জ্যাকেট বয়া কিন্তু তারা ইউজ করে না সেই ট্রলারে করেই। কিন্তু আজ সকালে আমরা গণমাধ্যম কর্মীরা যখন লঞ্চ ঘাটে আসি তখন থেকে কিন্তু একটি ট্রলারও কিন্তু আসলে ছাড়তে আমরা দেখিনি। এই রুটে কিন্তু আপনার প্রতিদিন 17টি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চ ঘাটে নোঙর করে এবং যাত্রী কিন্তু অনেক থাকার কারণে কিন্তু তারা কিন্তু
এখানে বলছেন যে আসলে লঞ্চের সংখ্যা যদি আরো বাড়ানো যেত তাহলে কিন্তু এই আমাদের এই ট্রলারে করে আর উঠতে হতো না। আমরা নিঃসন্দেহেই খুব সুন্দরভাবে আসলে আমরা রাজধানীতে যাতায়াত করতে পারতাম। এবং এখানে শুধু রাজধানীতে নয়, এখানে কিন্তু দক্ষিণবঙ্গের চাঁদপুর, ভোলা, খুলনা সহ বিভিন্ন রুটের কিন্তু মানুষ কিন্তু এই লঞ্চ নৌপথে কিন্তু আসলে এই লঞ্চ ঘাট দিয়ে কিন্তু তারা যাতায়াত করেন। তারাও কিন্তু আসলে একই রকম বিপাকে পড়েন বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। তো এখানে কিন্তু আসলে এই বিআইডব্লিউটি এর যে কর্মকর্তা রয়েছে লঞ্চ ঘাটের, তার সাথে আমি কথা বলেছি। তারা কিন্তু যেটি জানিয়েছেন যে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে কিন্তু ট্রলারে করে কোনো যাত্রী লঞ্চে ওঠা সম্পূর্ণই নিষেধ। তারা কিন্তু বলছেন যে যদি সেই রকম কোনো অভিযোগ পাই তাহলে আমরা কিন্তু আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বলে আমরা আসলে জানতে পেরেছি। তো আমি এখন একজনের সাথে কথা বলবো। আপনি আসলে কোথায় যাবেন? লঞ্চ আছে কিনা নাকি ট্রলারে যাবেন আপনি? না, আমি ঢাকা থেকে আসছি সকালে, হ্যাঁ, মুন্সিগঞ্জ পোর্টে কাজ করে আবার ঢাকা চলে যাবো। আচ্ছা, লঞ্চে যাবো। ট্রলারে উঠলে তো জীবনের ঝুঁকিটা থাকে আসলে। অবশ্যই ঝুঁকি থাকে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি তো মনে করি যে ট্রলারে না উঠে যাতে মানুষে লঞ্চে যাতায়াত করে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ না থাকা কিন্তু তারা কিন্তু আসলে ট্রলারে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু লঞ্চে ওঠে। এই মুন্সিগঞ্জেই কিন্তু এই ট্রলার থেকে আসলে এই লঞ্চে ওঠার একটি আমরা আসলে সবসময় দেখতে পাই। তো এখানে কিন্তু আসলে যাত্রীরা কিন্তু সবসময় বলছেন যে তারা যে পরিমাণ মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যাত্রী যায় সেই পরিমাণ কিন্তু আসলে লঞ্চ এই লঞ্চ ঘাটে নোঙর করেন না। তারা কিন্তু আসলে বাধ্য হয়েই ট্রলারে করে আসলে এই লঞ্চে আসলে উঠতে হয় বলে আমাদের এখানকার যাত্রীরা জানিয়েছেন। তো আসলে কর্তৃপক্ষর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে যদি ট্রলারে কেউ ওঠে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে সবশেষ খবর। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনা ও চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা ও তারেক রহমান। মুসা, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন আর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর হাসপাতালে। বরগুনায় টানা অব্যাহত বৃষ্টির কারণে মশক নিধন কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে গিয়েছে। এ কারণে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি বৃদ্ধি পেতে পারে বলে এখানের চিকিৎসক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 78 জন। এছাড়া বরগুনার বিভিন্ন হাসপাতালে 221 জন ভর্তি রয়েছে এবং বরগুনা সদর হাসপাতালে 184 জন রোগী ভর্তি রয়েছে। এবং বরগুনায় এবছর মোট প্রায় 2329 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং সর্বোপরি এখানে কিন্তু 20 জন রোগী মারা গিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। শুধু এক মাসেই মারা গিয়েছে 18 জন রোগী। এছাড়া এখানে চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে রোগীর অতিরিক্ত চাপের কারণে তাদের চিকিৎসা দিতে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে এবং হাসপাতালের 55 বেডের যে ডেডিকেটেড যে ডেঙ্গুর ওয়ার্ড, সেখানে প্রতিদিন প্রায় 150 থেকে 200 রোগী ভর্তি থাকে। এই কারণে তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে এবং এখানে লোকবল সংকটের কারণেও কিন্তু চিকিৎসকরা সমস্যার মধ্যে পড়ছে এবং সংক্রমণ কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলছে এবং এই সংক্রমণের কারণে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বরগুনার সর্বত্রই এই সংক্রমণ ছড়িয়ে গিয়েছে এবং আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক জানিয়েছেন যে মশক নিধন কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। মশক নিধন কার্যক্রমের সাথে সাথে মানুষকে পৌরবাসী এবং বিভিন্ন গ্রামের মানুষদেরকে সচেতন করার চেষ্টা করছেন এবং এই সচেতনতার বিকল্প নেই। এবং এখানে ঢাকা থেকে আইইডিসিআর এর গবেষকরা এসেছেন, তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা যেমনটা জানানোর চেষ্টা করেছেন, বরগুনার মানুষ
রান্নার জন্য কিন্তু বৃষ্টির পানি সংরক্ষণ করে। সেই বৃষ্টির পানি থেকেই মশক, এই যে এডিস মশার উৎপত্তি বেড়েছে এবং প্রতিটি ঘরে ঘরে কিন্তু এডিস মশার লার্ভা কিন্তু তারা পাচ্ছে এবং তাদেরকেও বলার চেষ্টা করেছে যে বৃষ্টির পানি সংরক্ষণ করলেও সেটি কিন্তু ভালোভাবে সংরক্ষণ না করলে আরও এই এডিস মশার প্রাদুর্ভাব এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া সর্বোপরি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করছে, তারা চিকিৎসক পদায়নের ব্যাপারে মন্ত্রণালয় বলেছেন এবং সেই চিকিৎসক এখানে 10 জন পদায়ন করা হয়েছে এবং তার মধ্যে 5 জন কিন্তু এখানে যোগদান করেছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জে আমাদের সহকর্মী তারেক রয়েছেন। তারেক, ওখানকার সর্বশেষ ডেঙ্গুর পরিস্থিতি আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আপনাকে। আমিও এই মুহূর্তে আছি 50 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। আমি কিন্তু কিছুক্ষণ আগে এসে হাসপাতালের বিশেষ করে ডেঙ্গু ওয়ার্ডের খোঁজ খবর রাখছিলাম। ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড়, শিবতলা, আজাইপুর এবং মিস্ত্রিপাড়া এসব আশপাশেরই কিন্তু অধিকাংশ রোগী, এখানে মোটামুটি 40 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নারী, শিশু এবং পুরুষ রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মোটামুটি রোগীরা বলছিল হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং তারা মোটামুটি চিকিৎসা সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। এদিকে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন রোগীদেরকে পর্যাপ্ত সেবা দেওয়ার জন্য। আপনাকে যদি আমি একটু হিসাব দিয়ে রাখি যে আজকে বর্তমানে মোট 44 জন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 18 জন মহিলা, এর মধ্যে পুরুষ রয়েছে 18 জন, মহিলা রয়েছে 28 জন এবং শিশু রয়েছে 2 জন এবং ছেলে 1 জন এবং মেয়ে 1 জন। নতুন ভর্তি রোগী রয়েছে মোট 33 জন। যে ইসিকা, আমি ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিয়ত কিন্তু আশপাশ থেকে কিন্তু রোগী আসছে এবং তারা ভর্তি হয়েছে। অধিকাংশে কিন্তু তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার অনেকে কিন্তু রাজশাহীতে কিন্তু উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। আমার সঙ্গে আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেছিলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে বলছিলেন যে তারাও কিন্তু চেষ্টা করছেন যে বিশেষ করে এডিস মশা এবং তাদের যে ড্রেন যে পরিষ্কার অব্যবস্থানো রয়েছে তারাও চেষ্টা করছে। আমরা একজন আসলে রোগীর স্বজনের সঙ্গে কথা বলতে চাই, কিভাবে আপনার রোগীকে ডেঙ্গু হলো এবং কতজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে? অনেকজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুর মানে চিকিৎসার কোনো খামতি নাই, অবশ্যই চিকিৎসা দিচ্ছে কিন্তু রোগী বেশি, ছাড় দিচ্ছে কম, রোগী একটার পর একটা আসতেই আছে। এরকম পরিণতি প্রায় ধরেন কি যে মাসখানিক ধরে রোগীর আক্রমণটা বেশি। ধন্যবাদ। যে আমরা একজন রোগীর স্বজনের কথা শুনছিলাম, তিনি যেটি বলছিলেন কি যে এই বর্ষা মৌসুমের আগে থেকে কিন্তু মাসখানেক ধরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং এটা ধীরে ধীরে গত 2 দিন আগে মোটামুটি উন্নতি হলে গত 2 দিন পর থেকে আবার কিন্তু ডেঙ্গুর সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে এবং এর পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। যে ইসিকা, আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে সর্বশেষ পরিস্থিতি এই ছিল। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। বরগুনা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে। 5 দফা দাবির দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে জানান। ইশিকা, আপনাকে ধন্যবাদ। গতকালকে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যখন এই ঘোষণা দিয়েছে, এরপরেই কিন্তু দুই পক্ষের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়। দুই পক্ষই কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়েছে। আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা আলাদা বিবৃতি দিয়ে বলছেন যে তারা কোনো ক্রমেই হল ত্যাগ করবেন না এবং সেটি কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা গত 1 মাস ধরেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে তারা আন্দোলন করছিলেন এবং তারা ক্লাস বর্জনের মতো কর্মসূচি পালন করছিলেন এবং এর প্রেক্ষিতে
K82 ব্যাচ, যেটি ঢাকা মেডিকেল কলেজে নতুন করে যে ব্যাচটি এসেছে, তাদের মধ্যে কিন্তু ওরিয়েন্টেশন যে প্রোগ্রামটি হয় সেটি কিন্তু তারা বর্জন করে। ফলে এই যে তাদের হল নেই এবং শিক্ষার্থীদের যে দুটি হলেই অনেকটা অকার্যকর এবং সেগুলো অনেকটা থাকার অনুপযোগী, এইসব নানা কারণে কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছিল। ফলে তারা আন্দোলনে যায় এবং পরবর্তীতে সেই আন্দোলন কিন্তু শিক্ষক যারা রয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু সেটিকে আমলে নিয়েছে এবং সেটি বাস্তবায়ন করবার জন্য তারা সময় চেয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা আসলে সেই সময় দিতে রাজি না। ফলে তারা কিন্তু অনেকটা অচল অবস্থা তৈরি হয় এবং যে নতুন ব্যাচটি এসেছে তারা কিন্তু সেখানে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেয়নি এবং এই কারণে কিন্তু একাডেমিক যেসব কার্যক্রম সেটি কিন্তু অচল অবস্থা তৈরি হয়। এই প্রেক্ষিতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ সিদ্ধান্ত নেয় যে আগামী যতক্ষণ পর্যন্ত সেটি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। একই সাথে শিক্ষার্থীদের আজকে দুপুর 12টার মধ্যে হল ছাড়বার নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও সেটি প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে আমরা যেটি খবর পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রতিনিধি এবং অধ্যক্ষের মধ্যে একটি বৈঠক চলছে, সেটি হয়তো কিছুক্ষণ চলবে। আমরা এরপরেই হয়তো আমরা জানতে পারবো যে আসলে বিস্তারিত তারা কি বলছেন এবং সেসব বিষয় আসলে কত অগ্রগতি। এবং আমরা দীর্ঘদিন ধরে যেটি লক্ষ্য করছি যে ঢাকা মেডিকেলের যে কয়েকটি হল রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই মোটামুটি অকেজো অবস্থায় তৈরি হয়েছে এবং একটি হলকে ইতিমধ্যে কিন্তু গণপূর্ত অধিদপ্তর তারা কিন্তু সেটিকে মানে বন্ধ ঘোষণা করেছে এবং সেটি আসলে বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে এবং যদিও সেখানে কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে অবস্থান করছেন। ফলে এই যে অচল অবস্থা সেটি কিন্তু আজকে হয়তো বৈঠকের পরে কতটুকু চালু হবে সেটি আমরা কিছুক্ষণ পরে আপনাকে জানাতে পারবো। হয়তো বৈঠকটা আর আধা ঘন্টার মধ্যে শেষ হবে। তো জেসিকা ছিল আমার কাছে সবশেষ। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। 5 দফা দাবির কারণে হল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। এদিকে প্রেস ক্লাবের সামনে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষকরা রাস্তা অবরোধ করেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে এখানে শিক্ষকদের আসলে এখানে সমাবেশ হচ্ছিল এবং সকাল থেকে তারা যদিও শান্তিপূর্ণভাবে তারা বলছে যে তারা সমাবেশ করছিলেন এবং এই সমাবেশে কিন্তু তাদেরকে কয়েকবারই আসলে পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কয়েকবারই তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়েছিল এবং বারবারই কিন্তু এখানে তাদেরকে বলা হয়েছে এখানে সরে যেতে, যেহেতু তারা সরেনি সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তীতে পদক্ষেপ নেন এবং এখনো কিন্তু এখানে শিক্ষক যারা রয়েছেন এবং পরপর 2বার এখানে কিন্তু তারা টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং এখন পর্যন্ত এখানকার অবস্থা বা পরিস্থিতি যদি আমি একটু বলি যে এখন পর্যন্ত কিন্তু এখানে শিক্ষকদের যে অবস্থান সেটি কিন্তু তারা এখনো এখানে বিরাজ করছে এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগেও এখানে কিন্তু পরপর 2বার কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছেন করেছেন তাদেরকে নিয়ন্ত্রণ করা যেটি সম্ভব হয়েছে, কিন্তু এখানে 18তম শিক্ষক নিবন্ধনের যে ফলাফলে অনিয়ম রয়েছে, বৈষম্যের অভিযোগে কিন্তু তারা পুনর্নিরীক্ষার দাবিতে কিন্তু তারা আজকে এখানে আন্দোলন করছিলেন এবং 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে বিচ্যুতি ও বৈষম্যের অভিযোগ তুলেই কিন্তু তারা এই দাবি জানিয়ে কিন্তু চাকরি প্রত্যাশীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলনরত আছেন এবং কিছুক্ষণ পরপর আমরা যেটা দেখছি যে এখানে কিন্তু আসলে কিছুক্ষণ পরপর ধাওয়া চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে তারা যথার্থ চেষ্টা করছে পরিস্থিতি সামলানোর জন্য এবং পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আনার জন্য, যেটি আসলে এখানে এখন পর্যন্ত আমরা দেখেছি যেটি আসলে সম্ভবপর হয়নি এবং কয়েকজনের উপরে আসলে আমরা লাঠি চার্জের ঘটনাও কিন্তু দেখেছি। আমরা দেখতে পেয়েছি যে আসলে পুলিশ কিছুক্ষণ পরপর আসলে এখানে বাড়ছে করোনার প্রকোপ। এক সপ্তাহের ব্যবধানে যশোর ও চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে 5 জনের। এ নিয়ে আরও জানাতে যশোর চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর ও AKM নাজিম। শুরুতেই চলে যাচ্ছি যশোরে। সাগর, এই জেলায় এ পর্যন্ত করোনায় কতজন শনাক্ত হয়েছেন আর জেলায় পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন আসলে যশোরে কিন্তু করোনা শনাক্ত হয়ে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে।
তবে 3 জনের মৃত্যুর পরে একজন সুস্থ বাড়ি ফিরেছে। যে 3 জন সন্দেহভাজন রোগী ভর্তি ছিলেন তাদের ভিতরে 2 জন কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছেন। তো কিটের যে ব্যাপারটি এসেছে, র্যাপিড অ্যান্টিজেন কিট গতকাল রাতে সদর হাসপাতালে কিন্তু 2000 পিস স্বাস্থ্য বিভাগ কর্তৃক পাঠানো হয়েছে, যেগুলোতে প্রাথমিক যে পরীক্ষাটি আছে সেটা করা কিন্তু আসলে সম্ভব হবে। এছাড়া জবিপ্রবিতে আরটিপিসিআর ল্যাবে যে পরীক্ষাটি হয় তাদের জন্য যথেষ্ট কার্ট্রিজ চাহিদা দেওয়া হয়েছিল। সেই কার্ট্রিজগুলো না থাকায় কিন্তু চূড়ান্ত যে পরীক্ষা, যেটাতে 100% নির্ণয় করা যায় যে তিনি করোনা শনাক্ত হয়েছেন কিনা, সেই কিটটা কিন্তু, সেই কার্ট্রিজটা কিন্তু এখনো আসেনি স্বাস্থ্য বিভাগ। এটা আগামী সপ্তাহ নাগাদ পাঠাতে পারে সিভিল সার্জন আমাদেরকে এমনটা জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাফায়াতের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে আমাদের এখানে আইসিইউ যে ফ্যাসিলিটিসটি ছিল করোনা রোগীদের জন্য, আইসিইউ ফ্যাসিলিটির জন্য আইসিইউ ফাঁকা করা হয়েছে এবং এইচডিও ফাঁকা রাখা হয়েছে। এবং অত্যাধুনিক যে আইসিইউটি রয়েছে করোনা কেয়ার ইউনিটের 4 তলায়, এটা কিন্তু জনবল সংকটের কারণে এবং লিফট সংকটের কারণে কিন্তু স্থবির হয়ে আছে। তো জবিপ্রবির আরটিপিসিআর ল্যাবে যে কার্ট্রিজের চাহিদা রয়েছে, এই কার্ট্রিজ যদি চলে আসে তাহলে করোনা পরীক্ষা সম্পূর্ণরূপে সম্ভব হবে। এদিকে মানুষের ভিতরে সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু কাজ করা দরকার। এখানে কেউই স্বাস্থ্যবিধি মানছে বলে মনে হচ্ছে না, সবার ভিতরে এক প্রকার উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল যশোরের পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী এ কে এম নাজিম, আমরা জানবো তার কাছে বিস্তারিত। চট্টগ্রামে করোনার যে প্রাদুর্ভাব সেটি ধীরে ধীরে বাড়ছে, কারণ গতকালকে পর্যন্ত চট্টগ্রামে অর্ধশতের উপরে কিন্তু করোনা শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি গতকালকে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 71 বছর বয়সী একজন নারীর মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয়ের যে প্রতিদিনের তথ্য দেয় সেখানে বলা হয়েছে। চট্টগ্রাম নগরে সবচাইতে বেশি কিন্তু করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে, কারণ নগরের আশপাশে যেগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু করোনা সংক্রমণ তুলনামূলক কম বলা যায়। সেই ক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন, কারণ হচ্ছে যে সাধারণ মানুষের সর্দি কাশি জ্বর হলে তারা চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিকটস্থ কোনো ফার্মেসি থেকে ওষুধ খাওয়ার কারণে মূলত উপজেলাগুলোতে আসলে কতজন শনাক্ত হচ্ছে বা কতজনের নতুন করোনা ভাইরাসের যে ভেরিয়েন্ট সেটিতে আক্রান্ত সেটি বলা হচ্ছে না। কিন্তু নগরে প্রতিদিন গড়ে যদি হিসাব করা যায় তাহলে আমরা 10 থেকে 12 জন পর্যন্ত কিন্তু নগরে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। পাশাপাশি করোনা ভাইরাস যে প্রস্তুতি সেটির জন্য কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং অন্যান্য ওয়ার্ডে যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে বা করোনা ভাইরাসের চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু ওয়ার্ডগুলোতে আলাদা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেনারেল হাসপাতালে কিন্তু ইতিমধ্যে করোনা রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড থেকে শুরু করে শুধু করোনা যারা শনাক্ত হবেন তাদেরকে শনাক্তের জন্য তারা ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আলাদাভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে যেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে তাদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালী জেলা শহরের বর্ষা মৌসুমের পানি নিষ্কাশনের একমাত্র পথ ছাগলমারা খালটি দখল ও দূষণের কবলে। খালটি প্রভাবশালীরা দখল করে গড়ে তুলেছেন বহুতল ভবন, ফলে অল্প বৃষ্টিতে এই জেলা শহরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, খাল পুনরুদ্ধার ও সংস্কার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, জানাবেন। ইশিকা, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটি একসময় কিন্তু একটি প্রশস্ত খাল ছিল। তো এই স্থান দিয়ে প্রতি বর্ষা মৌসুমে কিন্তু এখান দিয়ে পানি প্রবাহের একটি পথ সৃষ্টি, পানি নিষ্কাশনের, অর্থাৎ বর্ষা মৌসুম যে শুরুর ফলে যে পানি জমতো জেলা শহরে সেটি নিষ্কাশনের প্রধান একটি পথ ছিল এই খালটি। কিন্তু এই খালটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দখল করার ফলে যে বহুতল ভবন গড়ে তুলেছে এবং কিছু ভবন গড়ে তুলে যেগুলো সম্পূর্ণ অবৈধ। আসলে এই অবৈধ ভবনগুলো কিন্তু উচ্ছেদ করার জন্য প্রশাসন কর্তৃপক্ষের কোনো নজর আমরা দেখতে পাচ্ছি না বা তাদের কোনো নজরদারি আমরা দেখতে পাচ্ছি না। ফলে এই অবৈধ স্থাপনাগুলো থাকার ফলে কিন্তু প্রতি বর্ষা মৌসুমে জেলা শহরে কিন্তু যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন সচেতন নাগরিকের সাথে। তার কাছে আমি জানতে চাইবো যে জলাবদ্ধতার মূল কারণ কি, এই বহুতল ভবনগুলো বা অবৈধ দখল করার কারণ কি আপনি মনে করেন? ধন্যবাদ এসিটিভি। আপনারা যেটা বলছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন, এই আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানের পাশেই সরকারি মেইন রোডের উপরে একটি বিশাল কালভার্ট রয়েছে। এটার পিছনেই দেখবেন দুইটা বড় বড় ভবন রয়েছে। তার পশ্চিম পাশে একটু তাকালেই দেখবেন সরকারি একটা মৎস্য ভবন অফিস আছে, সেটাও এই খালটির উপরে নির্মিত।
তো অতএব এই শুধু এই খাল না, নোয়াখালী যতগুলা খাল আছে এগুলা বিভিন্ন রাজনীতি ব্যক্তিদের ছত্রছায়া থেকে প্রভাবশালীরা এই খালগুলো দখল করে নিয়েছে, যার কারণে প্রতি বছর নোয়াখালীর মানুষ এক পশলা বৃষ্টিতেই বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে যায় এবং নোয়াখালীতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। আসলে সরকারি কর্মকর্তারা যারা আছেন ওনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে আমি এর প্রধান কারণ মনে করছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, একই সাথে যে প্রশাসন উদাসীনতাকে তিনি দায়ী করছেন। ইশিকা হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। অল্প বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে সড়কটি হয়ে ওঠে চলাচলের অনুপযোগী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এই সমস্যা নিরসনে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। কৃষিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর স্ট্যান্ডে এবং আমি যে সড়কটিতে রয়েছে এটি ঢাকা আরিচা মহাসড়ক এবং এই ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর স্ট্যান্ডের যে লোকাল লেনটি যেটি রয়েছে, এই পুরো লোকাল লেনের এই স্ট্যান্ডের 1 কিলোমিটার জুড়েই কিন্তু খানা খন্দে এই সড়কটি কিন্তু এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি এখানে যদি কিছুক্ষণ বৃষ্টি হলে কিন্তু এই খানা খন্দে কিন্তু পানিতে কিন্তু টইটম্বর হয়ে পড়ে বৃষ্টির পানিতে, তখন কিন্তু এখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটে আসছে প্রতিনিয়ত। এবং এই যে দুর্ভোগটি কিন্তু দীর্ঘদিন যাবতই কিন্তু এখানকার যারা পথচারী রয়েছেন তারা কিন্তু এই দুর্ভোগটি পোহাচ্ছেন। বিশেষ করে এটি যেহেতু লোকাল লেন, এখানে উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে যে সমস্ত পরিবহনগুলো এই সড়কটি ব্যবহার করেন তারা কিন্তু যাত্রী নেওয়ার জন্য প্রতিনিয়তই এই লোকাল লেনটি ব্যবহার করে থাকেন, কারণ এই লোকাল লেনের পাশে যেহেতু বিভিন্ন বাস কাউন্টারগুলো অবস্থিত, তাই এখান থেকে যাত্রী নেওয়ার জন্য কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করতে হয়। এবং এই যে খানাখন্দ, এই খানাখন্দের কারণে কিন্তু প্রতিনিয়ত এখানে ধীর গতি থাকে গাড়ির। এখন কিছুটা গাড়ির চাপ কম থাকলেও কিন্তু বিকেল বা সকালের দিকে কিন্তু যখন এখানে যেহেতু শিল্পাঞ্চল, এখানে লাখ লাখ শ্রমিকরা যখন এই সড়কটি ব্যবহার করেন তখন কিন্তু তারা দুর্ভোগ পোহান। এবং এখানে কিন্তু নানা ধরনের, একটু বৃষ্টি হলেই কিন্তু যেহেতু পানি যখন বেঁধে যায় এখানে, তখন কিন্তু নানা ধরনের দুর্ঘটনা কিন্তু এখানে দুর্ঘটনায় কিন্তু তারা শিকার হন। এছাড়া আমরা এই বিষয়টি নিয়ে এত বছরের পর বছর যেহেতু এই সমস্যাটি রয়েছে এই অঞ্চলে, এই বিষয়টি নিয়ে আমরা সহজের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে তারা এটা নিরসনে কোনো উদ্যোগ নেবেন কিনা। সেই ব্যাপারে কিন্তু আমরা তাদের সাথে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করে কিন্তু দুর্ভোগ লাঘবে কোনো তাদের উদ্যোগ আছে কিনা এই বিষয়ে কিন্তু তাদের কোনো বক্তব্য জানতে পারেনি। স্থানীয়রা যেটি বলছেন যে তাদের এই যে চিরচেনা যে দুর্ভোগটি পোহাচ্ছেন, তারা বিভিন্ন সময় যে দুর্ঘটনার শিকার হচ্ছেন এখানকার পথচারীরা, এটি যেন অতি দ্রুতই যেন এটি নিরসনে উদ্যোগ গ্রহণ করে কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে কৃষিকা সাভারের সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।